sponsored by Nature Pure, rice bran oil and mustard oil. 100% natural, 100% healthy. অন্য মমতা আনটোল্ড স্টোরি অফ মমতা 17 নাম্বার এপিসোডের বক্তা বিশিষ্ট অভিনেত্রী জুন মালিয়া। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। অনেক অনেক মানে বহু বছর হয়ে গেছে। আমার এখনও মনে আছে যে নিউ আলিপুরে একটি পার্ক আছে। তো সেই পার্কটি হচ্ছে নিউ আলিপুরের ওখানে রেজিডেন্সিয়াল মহিলা যারা, তাদের একটা পুজো হয়। তো আমার পুত্র আর কন্যার টিচার যিনি ছিলেন স্কুলের, উনি ওখানে থাকতেন, মিসেস রে। তো মিসেস রে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটু তুমি আসবে, আমাদের একটা ছোট্ট প্রতিযোগিতা হচ্ছে, ফান কম্পিটিশন যেমন হয় পুজোর সময়। একটা হচ্ছে তুমি বেস্ট স্টাইলিশ ওমেন একটা সিলেক্ট করে দেবে, আর বাচ্চাদের একটা আঁকার প্রতিযোগিতা, তুমি যদি ওটাও একটু করে দাও। তো আমি বললাম ঠিক আছে আসবো। আমি গিয়েছি। তো তখন আমি ওখানে যখন উপস্থিত হলাম পার্কে, ঠাকুর মানে প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি, দুর্গা মার সামনে, হঠাৎ দেখলাম দিদি এলেন। তখন দিদি রেলমন্ত্রী, ওনাকেও ইনভাইট করেছিলেন ওনারা। তো উনি এলেন ববিদার সাথে, ববিদা ছিলেন, অরূপদা ছিলেন। তো আমি তো দিদিকে দেখে অবভিয়াসলি একটু ঘাবড়েই গিয়েছিলাম, ইন দ্য সেন্স হঠাৎ করে ওনাকে দেখা। উনি তো এতটাই ডাউন টু আর্থ, উনি সঙ্গে সঙ্গে এসে আমাকে বললেন তোমার কাজ আমার খুব ভালো লাগে, তুমি খুব মিষ্টি। আর ওর পাশে আমার সবাই যারা ছিলেন দাঁড়িয়ে, তো দিদি বললেন আমাদের তো স্বয়ং দুর্গা সামনেই দাঁড়িয়ে আছে, যেমন সুন্দর চোখ তেমনি সুন্দর চুল তেমনি সুন্দর মুখ, আর আমরা তো দুর্গা পেয়ে গেছি একদম সামনে। তো ওই কথাটা এখনও দিদির মনে আছে কিনা জানি না, ববিদার খুব মনে আছে, কারণ যখনই দেখা হয় ববিদা আমাকে বলে মনে আছে চুন বহু বছর আগে দেখা হয়েছিল, দিদি এরকম বলেছিল তোমাকে। তো এই হচ্ছে আমার দিদির সঙ্গে ফার্স্ট দেখা যাকে বলে। তারপর অফকোর্স ওভার দ্য ইয়ার্স অনেকগুলো বছর পর আবার দিদির সাথে দেখা হলো। সুবাদা প্রত্যেক হোলির সময়, এই বসন্ত পঞ্চমীর আশেপাশে সুবাদা একটা অনুষ্ঠান করতেন ওনার রায়চকের বাড়িতে। তো আবার অনেক বহু বছর পর দিদির সাথে ওখানে আলাপ। সেই যে আলাপ হলো দিদির সঙ্গে সুবাদার বাড়িতে, সেটা এখনও কন্টিনিউ করছে এবং অনেকগুলো বছর হয়ে গেল সত্যি দেখতে দেখতে। দিদি তো ভীষণ মানবিক, ফার্স্টলি মানে এতটাই মানবিক, যেটা আমি বললাম মানবিক, ডাউন টু আর্থ। আর দিদি কিন্তু সত্যি নিজের মন থেকে করে, দিদির কোনোটাই কিন্তু আর্টিফিশিয়াল নয়। অদ্ভুতভাবে সবার নাম মনে রাখতে পারেন উনি, মানে এটা যে কত বড় একটা কোয়ালিটি একজন মানুষের হতে পারে, এটা আমি মানে এটা মানে সব আমার মনে হয় ফাইনেস্ট কোয়ালিটির দিদি, যে দিদি প্রত্যেকের নামটা মনে রাখে। কাউকে যদি কেউ নাম ধরে ডাকে তখনই তো তার মানে সে কতটা মানে কাছের মনে করে নিজেকে। ধরো আমি যদি কাউকে নাম ধরে ডাকি, সেই লোকটি অ্যাপ্রিসিয়েট করবে তখনই যে আরে আমার নামটা মনে আছে, তাহলে নিশ্চয়ই আমি ওনার কাছে একটু হলেও ইম্পর্ট্যান্ট, বা উনি আমাকে মনে রেখেছেন, এটাই তো একটা ভালো লাগার জায়গা। সুতরাং এই একটা অসাধারণ কোয়ালিটি ফার্স্টলি। সেকেন্ডলি যেটা আমি বললাম যে কোনো কিছু আর্টিফিশিয়ালি করেন না, উনি মন থেকেই কিন্তু যেটাই করেন মন থেকেই করেন। এই যে আমরা প্রত্যেকে জন্মদিনে ওনার কাছে চিঠি পাই, তারপরে পুজোর সময় মনে করে সবাইকে শাড়ি পাঠান, সবাইকেই সব কিছু কিছু না কিছু পাঠাতে থাকেন। এমনকি ধরুন দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, আইএসসি, বাকি সব পরীক্ষাতে যারা খুব ভালো রেজাল্ট করে তাদেরকে ইন্ডিভিজুয়ালি চিঠি পাঠানো। আমার ক্ষেত্রেই আমি দেখেছি, আমার এক অবাঙালি বান্ধবী খুব এক্সাইটেড হয়ে আমাদের গ্রুপে মেসেজ করেছিল, ওর মেয়েকে দিদি চিঠি পাঠিয়েছিল, কারণ মেয়ে লামাটিনিয়া স্কুলে পড়তো আর খুব ভালো রেজাল্ট করেছিল মেয়েটি। তো মানে এত সুপার এক্সাইটেড হয়ে গেছিলো যে দেখো দেখো মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়েছে। এই ব্যাপারগুলো তো আর্টিফিশিয়াল নয়, এই ব্যাপারগুলো তো উনি করতে চান, মানুষের কাছে তো অটোমেটিক্যালি উনি পৌঁছে যান। তাছাড়া দিদির একটা এটা ঐশ্বরিক একটা
মনে হয় আশীর্বাদ যে সবাই ওনাকে ভালোবাসেন। আই মিন যারা অপোজিশনেও আছেন বা যারা পলিটিক্যাল নয় অ্যাজ পার্সন, সবাই তো আর পলিটিক্যাল হয় না, অনেকেই আছেন যারা পলিটিক্সটা ভালোবাসে না হয়তো, কিন্তু দিদিকে ভালোবাসে, এরকম মানুষ প্রচুর আছে। সুতরাং ওই যে পৌঁছে যাওয়া মানুষের কাছে, সেটা আমার মনে হয় দিদি সত্যি একটা আশীর্বাদ ঈশ্বর। স্পেশালি আমাদের যখন এই কালচারাল প্রোগ্রামগুলো হয়, অনুষ্ঠানগুলো হয়, দিদি যখন বিজয় সম্মেলনীতে সবাইকে ডাকেন, তখন একটা অন্য জোন, একটা অন্য দিদিকে আমরা পাই, যেখানে দিদি আমাদেরকে বলে যে কত ওনার সিরিয়াল দেখতে ভালো লাগে, সবাইকে বলে, প্রত্যেকটা জিনিস দেখেন, বলেন, গান গাইতে পছন্দ করেন, আবার গান গাওয়াতেও পছন্দ করেন সবাইকে দিয়ে। সুবাদার বাড়িতে অনেকগুলো মোমেন্টস আমরা পেয়েছি যেখানে দিদি হঠাৎই পিয়ানো বাজাতে শুরু করে দিয়েছেন। দিদি এমনিতে কিন্তু খুব ফান লাভিং, খাওয়াতে খুব পছন্দ করেন। এমনকি এই যে যখন আমরা দিদির বাড়িতে কালী পুজো হয়, সবাই জানে, ওখানেও অন্য দিদিকে আমি দেখতে পেয়েছি, একদম সাধারণ, যেমন আমাদের বাড়িতে মা পিসিরা দিদারা যেমনভাবে পুজো করেন, ঠিক ওইভাবেই। আর দিদির বাড়ির লোকেরাও তো খুব ভালো, দিদির বৌদিরা, ভাইরা, মানে সত্যি ভালো লাগে দিদির সাথে সময় কাটাতে। দিদি অত সময় দিতে পারেন না, দিতে যে চান না তা নয়, দিতে পারেন না সবাইকে, কিন্তু যখন ভালো মুডে থাকেন, এবং তখন আমার মনে হয় যে সময়ের অভাবে হয়তো দিদিকে ওই আড্ডা জোনটা ছেড়ে চলে যেতে হয়, কিন্তু আদৌ হয়তো ওনার মন চায় না, কারণ তবে এখন এতটাই ওনার ব্যস্ততা। দিদির কাছ থেকে তো আমি অনেক কিছু শিখেছি ওভার দ্য ইয়ার্স। আর উনি আমার পলিটিক্যাল গুরু বললে চলেন, কারণ ওনাকে দেখেই আমার সব কিছু এই যাত্রা শুরু, এবং উনি আমাকে ভীষণই ইন্সপায়ার, মোটিভেট দুটোই করেন। আমাকে কেন, আমার মনে হয় আমার মতো অনেকেই আছে যাকে দিদি ইন্সপায়ার, মোটিভেট করে। অনেক ইয়াং ছেলেমেয়েরা আছে যারা দিদিকে দেখে খুব ইন্সপায়ার্ড। তো ভোটের সময়, যে ক্যাম্পেনিংয়ের সময় আমি তো হঠাৎই আমাকে বলা হলো যে আমাকে ভোটে দাঁড়াতে হবে এবং যেতে হবে। 17 দিন মাত্র ছিল হাতে ক্যাম্পেনিংয়ের জন্য। মিদনাপুর খুবই ক্রিটিক্যাল একটা সিট ছিল এই ইলেকশনে, সবাই জানে। তার থেকেও বড় কথা, 2021-এর একটা ইলেকশন হচ্ছে ঐতিহাসিক ইলেকশন, পুরো পৃথিবীর চোখ ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওপর। তো এই ইলেকশনে যে আমি দাঁড়িয়েছি, দিদির কাছে আমি গ্রেটফুল, বিকজ শি থট আই ওয়াজ কেপেবল ইন such a serious and such an important election this year. তো সেখানে এই সুযোগটা পেয়ে আমি ধন্য। একটাই কথা দিদি আমাকে বলে পাঠিয়েছিল যে তুমি যাও, তুমি ভালো করে ক্যাম্পেনিং করো, মানুষের কাছে পৌঁছে যাও, দেখবে মিদনাপুরের মানুষ তোমাকে ফেরাবে না, ওরা খুব ভালো। এবং সেই যে আমি একবার মানে ওই মন্ত্রটা নিয়ে নিলাম, তারপর আমি চোখ বন্ধ করে নিজের মতো করে ক্যাম্পেনিং করেছি, যতটা পেরেছি মানুষের কাছে পৌঁছেছি। কোনোদিনও একবারের জন্য ভাবিনি যে আমার অপোজিশনে কারা আছে বা কিছু। আমি জাস্ট নিজের মতো করে ক্যাম্পেনিং করেছি, তারপর আমি ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছিলাম যে আমি আমারটুকু করেছি উইথ অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, এবার মানুষ ডিসাইড করবেন। আমি খুব একটা দিদিকে ফোন করে বিরক্ত করি না, কারণ খুবই ব্যস্ত। আমি চেষ্টা করি যতটা কম ওনাকে বিরক্ত করা যায়। দিদিকে আমি মানে মেসেজ করলে দিদি তখনই আমাকে জবাব দেন এবং চেষ্টা করেন সলভ করে দেওয়ার প্রবলেমটা। কিন্তু আমি নিজেও চেষ্টা করি যতটা ওনাকে কম বিরক্ত করার, কারণ ওনার মাথায় এত দায়িত্ব, এত চিন্তা, পুরো রাজ্যের দায়িত্ব। এখন তো ন্যাশনালিও আমাদের সবাই চাইছে দিদিকে, সুতরাং যতটা পারি নিজে সলভ না করতে পারলে, একদম যখন দেখছি যে দিদির ইন্টারভেনশন ছাড়া এটা আমি পারবো না, তখনই যাই। এবং সব সময় উনি আমাকে হেল্প করেছেন, সব সময়। সেটা সলিউশনও বলে দিয়েছেন, টিপসও দেন, এটা আমরা সবাই পাই। এবারে কালী পুজোতে এই প্রথমবার যাওয়া হলো, তো কালী পুজোর সময় দেখলাম দিদি ছুটে বেড়াচ্ছে। আমি ভাবছি কি কোথায় যাচ্ছে আসছে, তখন বলছে এই যে ভোগটা একটু রাঁধতে গেলাম, ভোগটা একটু দেখে আসি, খিচুড়িটা ঠিক মতো হলো কি না একটু বলতে। তো আমাকে
ওনার একজন বৌদি বললেন, জানো তো একদম চুপ করে বসে থাকতে পারে না, গেছে রান্নাঘরে গেছে দেখতে যে কি হচ্ছে না হচ্ছে। তো সব দিকে মন। আর যেটা আমি বললাম যে ছোট ছোট বিষয়ে আর হ্যাঁ, সবচেয়ে মজার কথা হচ্ছে যখনই অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে দেখা হয়, দিদির একটাই কথা, তোমরা কিছু খাও না, এবার কিন্তু হাওয়ায় মিশে যাবে, খেতে তো হবে। আর পরিচালকদের দেখলেই বলে, এই তোমরা আমার নায়ক নায়িকাদেরকে খাইতে দাও না, ওরা শুকিয়ে যাচ্ছে পুরো তোমাদের জন্য। তো এই জিনিসগুলো খুব মজার লাগে। আবার এবারে যেমন বলছিল যে আমি যখন ট্রেডমিল করি, দিনে তো 1.5 ঘন্টা প্রত্যেক দিন, জানোই দিদির হাঁটার একটা মানে ভীষণ সিরিয়াসলি নেন এবং সবাইকে সেটা এনকারেজও করে হাঁটতে। বলে আমি যখন ট্রেডমিলে থাকি তখন আমি যাবতীয় সব কিছু দেখি, সব ইউটিউবে আমি সব দেখি, গসিপটাও দেখে নিই তোমাদের ইউটিউবে কী আছে না আছে, সিরিয়াল কী হচ্ছে না হচ্ছে সব দেখে নেয়। তো এই দিকগুলো মানে এই জিনিসগুলোই তো ওনাকে এতটা মানে মানুষের কাছে পৌঁছে দেয়। আর ক্যাম্পেনিংয়ের কথা যখন বলবো, যে দিদি আমার জন্য এসেছিলেন মিদনাপুরে ক্যাম্পেনিং করতে, সুতরাং মানে সেটা আমার কাছে একটা মস্ত মস্ত বড় পাওয়া। সেই সময় তোমরা জানো দিদির পায়ের প্রবলেম হয়েছিল, হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছিলেন, তবুও এসেছেন, খুব সুন্দর মিটিং করে গেছেন। আর মানুষরা যে দিদিকে কী ভালোবাসে, গ্রামের মানুষরা, মেয়েরা, মানে দিদি বলতে অজ্ঞান, ওদের কাছে দিদি হচ্ছে ডেমিগডেস। আর ঠিক সেরকমই ভালোবাসে দিদিকে, মানে আমাকে পেলে ওরা ভাবে যে অনেকটা দিদির কাছে পৌঁছে গেছে এরকম। তো এই জিনিসগুলো তো বলার মতো সত্যি। দিদির আরেকটা জিনিস খুব ইউনিক, দিদিকে কেউ যদি কোনো গিফট দেয়, পাশে যদি কেউ বসে থাকে সেই গিফটটা সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেবে, মানে কোনো কিছু নিজের কাছে রাখতে চায় না। তো এটা এক এক সময় একটু এম্বারেসিং। ধরো কেউ এলো, দিদিকে চকলেট দিয়ে দিল। আমি একবার যখন গিয়েছিলাম দিদির বাড়িতে, দিদি যখন প্রথমবার মুখ্যমন্ত্রী হলেন, তো আমি দিদির পাশেই বসেছিলাম, তো অনেকে আসছিলেন যাচ্ছিলেন, ফুল দিচ্ছে, কেউ শাড়ি দিচ্ছে, কেউ তো এরকমই একজন আমাদের ডেন্টিস্ট ডক্টর গান্ধী, উনি এলেন ওনার বইয়ের সঙ্গে। আর ডক্টর গান্ধী আমার খুবই পরিচিত এবং আমারও ডেন্টিস্ট, তো তখন দিদিরও উনি ট্রিটমেন্ট হয়তো করতেন। তো উনি এসছেন ওনার বউকে নিয়ে, দুজনেই ওনারা স্বামী স্ত্রী ডেন্টিস্ট, খুবই ফেমাস। তো ওনারা একটা খুব সুন্দর চকলেট, দিদি তো চকলেটটা কিন্তু ভালোবাসে, হ্যাঁ চকলেটটা দিদির প্রিয়, আমরা সবাই জানি। চকলেট, মুড়ি, এই জিনিসগুলো, তেলে ভাজা, এগুলো খুব ভালোবাসে দিদি। তো যেই দেখে দিদি অমনি চকলেটটা এই তুমি এটা রেখে দাও জুন, তুমি তোমার শিবাঙ্গিনী শিবেনকে দিয়ে দেবে। তো তখন না আমার মানে একটু আমি লজ্জাই পেয়েছিলাম যে ওনারা এসে অত মানে দিলেন দিদির হাতে, এটা দিদি চট করে। এরকম অনেকবার হয়েছে, মানে অনেকে এসছে সুন্দর সুন্দর নিজে থেকে দিয়েছে, দিদি চট করে। তা আমি যখন দিদিকে একটা শাড়ি দিয়েছিলাম, আমি দিদিকে বললাম, দিদি এটা কিন্তু তোমাকে পরতে হবে, এটা কিন্তু তুমি কাউকে দিতে পারবে না। তো বলছে আচ্ছা দেখি শাড়িটা কীরকম। তো দেখেছে, বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে পরবো। আর সত্যি কিন্তু পরেছেন। তো এই জিনিসগুলো খুব সুইট। আমার মনে হয় এগুলো খুব মানে একটা ফান সাইড অফ দিদি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যে এই যে মানে সব কিছু দিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি, যে সবাই মানে দিয়ে দেওয়ার ইন দ্য সেন্স যে কেউ একটা কিছু দিল, সেটাকে উনি তাচ্ছিল্য করছেন না, কিন্তু ওনার মনের ভাব হচ্ছে যে ঠিক আছে শেয়ার করে নিই কারোর সঙ্গে। তো এই শেয়ারিং ব্যাপারটা, তো শেয়ারিং কামস উইথ কেয়ারিং, তো এই ব্যাপারটা আছে ওনার মধ্যে বলেই উনি মমতা। সিনেমা নিয়ে তো আলোচনা সাচ, যেটা আমি বললাম যে যখন আমরা বসি সবাই মিলে, ধরো আমি, রাজ, মিমি, তারপর সায়নী, কৌশিক সেন, পরমব্রত, রুদ্র, তারপরে তোমার বাকি যারা আমরা মিট করি যখন এই মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রামগুলোতে, তখন তো দিদি খালি আমাদের দিদিকে সিরিয়াল খুব পছন্দ করে, আমার মনে হয় সিনেমার থেকেও বেশি পছন্দ করেছে। আর প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, বলে এই তোমরা যেমন সিরিয়ালে শাড়ি টাড়ি পরো, ওরকম কি আমরা পরি নাকি বাড়িতে? আবার বলবে যে এই যে আমি এরকম সাধারণভাবে বাড়িতে শাড়ি পরি, তোমরা আবার একটা চেন দিয়ে দাও কোমরে, ওরকম করে তো পরে। তো এই সব প্রত্যেকটা জিনিস মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। আবার ভালো স্ক্রিপ্ট হলে বলে যে গল্পটা সুন্দর যাচ্ছে,
আবার বেশি অন্য অন্য ধরনের হলে বলে এই জিনিসগুলো দেখানো উচিত না, একটা বরে তিনটে বউ কেন থাকবে, এই জিনিসগুলো আমার পছন্দ হয় না। তো এরকম তো অনেক ইনসিডেন্টস আছে যেখানে উনি খুবই, মানে সিরিয়ালটা ওনার খুব পছন্দের জিনিস। সিরিয়াল উনি দেখেন আর প্রত্যেককে চেনেন, প্রত্যেকের নাম দিয়ে চেনেন, মানে কী কী ক্যারেক্টার করছে ওগুলোও বলে দেবে। অন্য মমতা দিদিকে যদি ডিফাইন করতে বলা হয়, ইটস গোইং টু বি ভেরি ডিফিকাল্ট, কারণ দিদির মধ্যে এত কিছু আছে। একটা মানুষ, সে রাজনীতিবিদ, সে একজন পারিবারিক মানুষও বটে, তার এক সংসার আছে, সে তাকে সকলে চায়, কাছে পেতে চায়। তিনি একই সঙ্গে কবিতা লেখেন, গল্প লেখেন, উনি পেন্টিং করেন, গান পর্যন্ত রচনা করেন, অনেক সময় সুরও দিয়ে ফেলেন। তো সব কিছু মিলিয়ে শি ইজ বিয়ন্ড ডেফিনেশন, আমি বলবো ক্লোজ টু বিইং আ জিনিয়াস বলা যেতে পারে। আর সো এইটুকুই বলবো যে দিদি থাকুক আমাদের সবার মাঝখানে, অ্যান্ড দিদি সুস্থ থাকাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো সবসময় আমি প্রে করি যে দিদির গুড হেলথের জন্য, যে উনি ভালো থাকুক, সুস্থ থাকুক, কারণ বাংলার মানুষের জন্য, এই রাজ্যের জন্য মমতা ব্যানার্জি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। এবং দিদি তুমি ভালো থাকো, আর এইভাবেই থাকো, আর এইভাবেই সবাইকে কাছে করে নাও, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তুমি ইউ গো আ ভেরি 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 লং। এতগুলো বছর কেটে গেছে, সব কিছুই দেখা হয়ে গেছে, এবার দিদিকে দিল্লিতে দেখতে চাই, নট অ্যাজ এ ক্যাবিনেট মিনিস্টার, ডেফিনেটলি অ্যাজ আ প্রাইম মিনিস্টার। এটা হয়ে গেলে মনে হয় 16 কলা পূর্ণ হয়ে যাবে সবার। हम डरते नहीं, हम मरने के लिए तैयार है। जो डरते हैं वो मरते हैं, और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे, और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।